হ্যালো স্টুডেন্টস, আজকের আমি ক্লাস 12 ইলেকট্রোম্যাগনেটিজমের পার্ট 2টা পড়াবো। তো আগের দিনে তোমাদের একটা কাজ দিয়েছিলাম, কাজটা করেছো কিনা আমি জানি না। তো দেখা গেছে দুটো সমকেন্দ্রিক এক পাকের বৃত্ত ছবিটা আঁকাই আছে। তো এখান থেকে এই ডিরেকশনে একটা প্রবাহ মাত্রা যাচ্ছে, আর এখান থেকে এই ডিরেকশনে একটা প্রবাহ মাত্রা যাচ্ছে। উলম্ব বৃত্তটার ব্যাসার্ধ হলো R1, আর অনুভূমিক বৃত্তের ব্যাসার্ধ হলো R2। উলম্ব বৃত্তের মধ্যে দিয়ে I2 পরিমাণ প্রবাহ মাত্রা যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ প্রবাহ মাত্রা যাচ্ছে, আর R2 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের মধ্যে দিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ প্রবাহ মাত্রা যাচ্ছে I2। এখন আমি যদি দেখি যে R1 বৃত্তের মধ্যে দিয়ে, মানে R1 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের মধ্যে দিয়ে যে প্রবাহ মাত্রা যাচ্ছে সেটা অ্যান্টি ক্লকওয়াইজ, এই অ্যান্টি ক্লকওয়াইজ প্রবাহ মাত্রা যাচ্ছে। তাহলে প্রবাহ মাত্রাটা যদি এই যায়, তাহলে আমি হাতটাকে যদি এই রাখি, তাহলে ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে কোন দিক দিয়ে? ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে সেন্টার দিয়ে কেন্দ্র বহির্মুখে। ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে কোন দিক দিয়ে? সেন্টার দিয়ে কেন্দ্র বহির্মুখে। তাহলে কেন্দ্র বহির্মুখে কাজ করলো B1 ভেক্টর, এবং B1 এর মান কত হবে? আমরা আগের দিনের বৃত্তের কেন্দ্রের মধ্যে চৌম্বক ক্ষেত্র বার করেছি, তো সেই সূত্রটাকে ইউজ করলে μ0/4 2 I1/R1, 2 I1/R1। বইয়েতে করেছে কি, এটা কেটে দেওয়া আছে 2 আর এটা বইয়েতে করেছে কি, এটাকে μ0/2 I1/R1 এরকম করা যাচ্ছে। ঠিক আছে, এক্ষেত্রে দেখো ডিরেকশনটা তো আর ক্রস বা ডট বলতে পারবো না, ডিরেকশনটা কেন্দ্র থেকে বহির্মুখে, মানে এরকম বাইরের দিকে চলে যাচ্ছে, মানে বোর্ডের সাইড বরাবর কাজ করছে। এক্ষেত্রে তো আর ক্রস আর ডট দেওয়া যাবে না, একটা কিছু নাম দিতে হবে। তাহলে ধরে নাও এটা ও এ বরাবর, ওকে। লক্ষ্য করো আর একটা প্রবাহ মাত্রা যাচ্ছে, আর একটা প্রবাহ মাত্রা এরকম যাচ্ছে। এরকম যাওয়ার পর থেকে তাহলে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে কাজ করবে? এই ডিরেকশনে যাচ্ছে, তো তাহলে ম্যাগনেটিক ফিল্ড কাজ করবে উপরের দিকে, কেন্দ্র থেকে উপরের দিকে কাজ করবে ম্যাগনেটিক ফিল্ড। তাহলে এটা নাম দিলাম ওবি বরাবর। ঠিক আছে, ও বি বরাবর না দিয়ে কাজ করা যাক, বি তো আছে, তো এটাকে ওপি দিলাম, আগেরটা ওপি বরাবর দিলাম, এটাকে দিলাম কি ও কিউ বরাবর, ও থেকে কিউ বরাবর। এইবারে দেখো তাহলে এখানকার ম্যাগনেটিক ফিল্ড B2 সমান কি হবে? μ0/2 I2/R2। ঠিক আছে, এবং ডিরেকশন কোন দিকে? ডিরেকশন হবে ও কিউ বরাবর। এই অবস্থায় এই যে দুটো ভেক্টর পাচ্ছি, অর্থাৎ B1 আর B2, এই B1 আর B2-র লব্ধি বা রেজাল্ট্যান্ট হবে এই দুটো বৃত্তের মধ্যে মানে প্রবাহ মাত্রা যাওয়ার জন্য সমকেন্দ্র হতে চৌম্বক ক্ষেত্রের পরিমাণ। এই অ্যাঙ্গেলটা কত ধরলাম? এই অ্যাঙ্গেলটা ধরে নিলাম ফাই, এটাও ধরতে পারতে, যেটা খুশি। তো তাই যদি হয়ে থাকে, তোমরা এখান থেকে ক্যাপিটাল বি সমান কি পেতে পারো? ক্যাপিটাল বি ইজ ইকুয়াল টু √B1 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু কত? μ0/2 I1/R1 এর হোল স্কোয়ার প্লাস μ0/2
I2/R2 এর হোল স্কোয়ার। এবার এখান থেকে একটু ক্যালকুলেশন করলেই তোমরা পেয়ে যাবে, μ0/2টাকে বাইরে নেবে, দিলেই হয়ে যাবে। অভিমুখ কি আসছে, tan phi সমান B2/B1, B2/B1। এখান থেকে B2 এর মানটাকে পুট করবে, B1 এর মানটাকে পুট করলে হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা কোনো বৃত্তের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা গেলে তার জন্য চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে পারি। এখন আমরা শিখব যে এই পয়েন্টটা যদি বৃত্তের কেন্দ্রে না হয়ে, যদি বৃত্তের কেন্দ্র হতে অক্ষের ওপর কোনো অবস্থানে হয়, তখন সেই অক্ষের ওপর কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কি হবে বা কোথায় হবে সেটা আমরা বার করব। তো দেখে নাও, তাহলে এই যে হেডিংটা দেওয়া আছে, এই যে হেডিংটা দেওয়া আছে বৃত্তাকার তড়িৎবাহী পরিবাহীর কেন্দ্রে, তাহলে কেন্দ্রটাকে মুছে দিয়ে তাহলে কি লিখলাম, বৃত্তাকার তড়িৎবাহী পরিবাহীর অক্ষের উপর চৌম্বক ক্ষেত্রের পরিমাণ, অক্ষের উপর চৌম্বক ক্ষেত্রের পরিমাণ। আচ্ছা, বৃত্তাকার পরিবাহীটাকে আমি কেমন নিচ্ছি, আমি এইরকম ভাবে এঁকে দিচ্ছি, তাহলে এই সারফেসটা বুঝতে সুবিধা হবে। দেখে নাও, এই তাহলে বৃত্তাকার পরিবাহীটা এরকম রয়েছে, দিস। আমি এইটা ধরছি বাইরের দিকে, মানে বোর্ডের ভেতরের দিকে, আর এটা ধরছি বোর্ডের বাইরের দিকে। অ্যান্টি ক্লকওয়াইজই প্রবাহ মাত্রা যাচ্ছে, ধরে নিলাম অ্যান্টি ক্লকওয়াইজ প্রবাহ মাত্রা যাচ্ছে। এখন এটা সেন্টার, ও সেন্টার থেকে কত দূরে, সেন্টার থেকে ধরে নাও, x একক দূরে, সেন্টার থেকে এই দূরত্বটা হলো x। তাহলে x একক দূরে ঠিক এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রটাকে বার করব। এই পয়েন্টে আমরা চৌম্বক ক্ষেত্র বার করব। এখান থেকে প্রবাহ মাত্রা যাচ্ছে কত, I, প্রবাহ মাত্রা যাচ্ছে I প্রবাহ মাত্রা যাচ্ছে, কেন্দ্র থেকে x একক দূরে চৌম্বক ক্ষেত্র বার করব। এই বৃত্তের ব্যাসার্ধ কত, R, বৃত্তের ব্যাসার্ধ হলো R। লক্ষ্য করো, আমরা করলাম কি, এই পয়েন্টটার নাম দিলাম P, এই পয়েন্টটার নাম দিলাম P। লক্ষ্য করো, এই যে বৃত্ত আছে, এই বৃত্তগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ডিএল দ্বারা গঠিত আমি ধরে নেব, ঠিক আছে। তো এই বৃত্তের ঠিক উপরের এই বিন্দুতে এখানে একটা ক্ষুদ্র অংশ আছে, আমি এটাকে অন্য কালি দিয়ে বোঝাবার চেষ্টা করছি। তাহলে এখানে একটা ক্ষুদ্র অংশ আছে, কি নাম, এবি, ক্ষুদ্র অংশ আছে এবি। এখান থেকে এই জায়গাটা একটা ক্ষুদ্র অংশ আছে, দ্যাট ইজ ইকুয়াল টু এ ড্যাশ বি ড্যাশ। মানে এই অংশটার ঠিক উল্টো দিকে আর একটা ক্ষুদ্র অংশ নেওয়া হয়েছে, এ ড্যাশ বি ড্যাশ। এইবার আমরা করলাম কি, এখান থেকে এই দূরত্বটাকে ধরে নিলাম ইউ, ইউ ভেক্টর, এটা এক্স ভেক্টর, দূরত্ব অবস্থান ভেক্টর। প্রত্যেকে এবি অংশ থেকে এই দূরত্বটাকে ইউ ধরে নিলাম, ঠিক আছে। আচ্ছা, লক্ষ্য করো তো, আমি যদি তোমাদেরকে বোঝাই বা মানে বুঝিয়ে বলি, এক্ষেত্রে কিন্তু প্রবাহ মাত্রা যাচ্ছে, ভালো করে বোঝার চেষ্টা করো, প্রবাহ মাত্রা যাচ্ছে বি থেকে এর দিকে। ওপরে দেখো প্রবাহ মাত্রাটা অ্যান্টি ক্লকে যাচ্ছে, তো
তাহলে প্রবাহ মাত্রা ওপরের অংশে যাচ্ছে কত বি থেকে এর দিকে, আর নিচের অংশে যাচ্ছে কত এ ড্যাশ হতে বি ড্যাশের দিকে, ঠিক কিনা? তাহলে আবার বলছি, প্রবাহ মাত্রাটা যাচ্ছে বি থেকে এর দিকে, আর এখানে প্রবাহ মাত্রাটা এ ড্যাশ থেকে বি ড্যাশের দিকে। তাহলে এবি এর আই ডেল্টা এলটা কেমন? এবি এর আই ডেল্টা এলটা এদিকে, আই ডিএল ভেক্টর এই ডিরেকশন, আর এ ড্যাশ বি এ ড্যাশ এর আইডিয়াল ভেক্টরটা এই ডিরেকশন, দিস আইডিয়াল ভেক্টরটা এই ডিরেকশন, দিস। এবার লক্ষ্য করো, এ ড্যাশ বি ড্যাশ থেকেও এই পি বিন্দুর দূরত্ব কত? এ ড্যাশ বি ড্যাশ থেকে পি বিন্দুর দূরত্ব হলো ইউ, দিস। এখান থেকে এই দূরত্বটাও কত? এই দূরত্বটা হলো ইউ। এইবার লক্ষ্য করো, একটা বৃত্তাকার পরিবাহীর মধ্যে দিয়ে যদি প্রবাহ যায়, এই যদি যায়, তাহলে আই ডেল্টা এলটা আমার পেন বরাবর, দেখে নাও, আই ডেল্টা এলটা পেন বরাবর এইদিকে। আমি এরকম করে বোঝাচ্ছি, বা এইরকম করে জিনিসটাকে বোঝাচ্ছি। তাহলে এই হলো প্রবাহটা যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এই দিক বরাবর কাজ করেছে, আমার দিক বরাবর কাজ করেছে আই ডেল্টা এল, মানে এইটা এদিকে কাজ করেছে, ঠিক আছে? আর ইউ ভেক্টর কাজ করেছে লাল পেনটা, দেখে নাও, ইউ ভেক্টরটা কোনটা? এটা ধরা যাচ্ছে না, ইউ ভেক্টরটা হলো এইটা, লাল পেনটা এরকম হেলে আছে। তাহলে আই ডেল্টা এল এর সঙ্গে ইউ এর কোণ কত? আই ডেল্টা এল এর সঙ্গে ইউ ভেক্টরের কোণ কত? 90 ডিগ্রি। ভেবে দেখো, আই ডেল্টা এল ভেক্টরের সঙ্গে ইউ ভেক্টরের কোণ, আইডিএল ভেক্টরের সঙ্গে ইউ ভেক্টরের কোণ 90 ডিগ্রি। ভেবে দেখো, মানে এখান থেকে এখানে তো আঁকা সম্ভব না, এটা 3D ব্যাপার। তাহলে এই অ্যাঙ্গেলটা হলো 90 ডিগ্রি। আরেকবার দেখিয়ে দিচ্ছি, আই ডেল্টা এলটা আমার দিকে, দেখে নাও, আর ইউটা এদিকে, তাহলে আই ডেল্টা এল এর সঙ্গে ইউ এর কোণ কত আসছে? 90 ডিগ্রি। এই অবস্থায় আই ডেল্টা এল এবং ইউ যে তলে অবস্থিত, আই ডেল্টা এল আর ইউ যে তলে অবস্থিত, পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র তার সঙ্গে লম্ব অভিমুখে কাজ করবে, সেটা তো আগের দিনই বলেছি, বায়োসাভার্ট সূত্র তাই বলে। তাহলে লক্ষ্য করো, আই ডেল্টা এল আমার দিকে, ইউটা হলো এই দিকে, তাহলে তলটা কেমন? এই তলটা আসছে এই, দেখে নাও, তলটা আসছে এরকম তল, এই তল। তাহলে আই ডেল্টা এল দিয়ে পড়বে কার উপর? ইউ এর উপর। আই ডেল্টা এল দিয়ে পড়বে ইউ এর উপর, তাহলে এইটা কাজ করবে, দেখো, এই তলের সঙ্গে লম্ব এইদিকে কাজ করবে। তাহলে তাই যদি হয়ে থাকে, তাহলে আই ডেল্টা এল ভেক্টর ইউ ভেক্টরের সঙ্গে এই কাজ করবে চৌম্বক ক্ষেত্র বি ভেক্টর। ঠিক এ ড্যাশ বি ড্যাশ এর আই ডেল্টা এল এর সঙ্গে ইউ কত কোণ করে আছে? 90 ডিগ্রি। তার জন্য চৌম্বক ক্ষেত্র কাজ করবে কোন দিকে? এইদিকে, দ্যাট ইজ ইকুয়াল টু কত? বি ভেক্টর। তো আমরা ফার্স্ট বি ভেক্টরের মানটা কত বার করি? মান বলছি, ভেক্টর নয়। তাহলে বি ইজ ইকুয়াল টু কি ফর্মুলা? μ0/4 পাই। কার সূত্র? বায়োসাভার্টের সূত্র। তাহলে ভেক্টর ওয়াইজ যদি আমি ফার্স্ট লিখি, ভেবে দেখো, ভেক্টর ওয়াইজ যদি আমি লিখি, বি ভেক্টর ইজ ইকুয়াল টু μ0/4 পাই আইডিয়াল ভেক্টর ক্রস ইউ। আইডিয়াল গিয়ে পড়ছে কার উপর? ইউ এর উপর, ডিভাইডেড বাই এই দূরত্বের স্কোয়ার। কোনটা আসছে? এই দূরত্বের স্কোয়ার তো হবে না, এখানে ইউ দেওয়া আছে,
মানে হলো ইউ কিউব। এই ভেক্টর ওয়াইজ এটা, তাহলে মড কত মিউ 0/4 পাই আইডিএল ইউ সাইন থিটা, থিটার ভ্যালু কত 90 ডিগ্রি, ডিভাইডেড বাই ইউ কিউ। তাহলে বি সমান কত আসছে মিউ 0/4 পাই আইডিএল, কেটে গেল আইডিএল বাই ইউ স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে চৌম্বক ক্ষেত্রের পরিমাণ। এবং অভিমুখ কোন দিকে, এখানে একটু নাম টাম দেওয়া যাক। এটা হলো পিকিউ বরাবর আর এটা হলো পিআর বরাবর। দেখে নাও একই মান বাট ডিরেকশন আলাদা। তাহলে এটা পিকিউ বরাবর আর আরেকটা হলো পিআর বরাবর। তাহলে এটাই হলো মিউ 0/4 পাই আইডিএল বাই ইউ স্কোয়ার। লক্ষ্য করো, আমি যদি এই অ্যাঙ্গেলটাকে থিটা ধরি, এই অ্যাঙ্গেলটা থিটা ধরলে এই অ্যাঙ্গেলটাও থিটা, ঠিক আছে? তো তাই যদি হয়ে থাকে, এখান থেকে লক্ষ্য করো, আমি এখান থেকে একটা লম্ব টানলাম, এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটা থিটা, এই অ্যাঙ্গেলটাও থিটা। তাহলে বি কে উপাংশে ভাগ করলে এটা হলো বি কস থিটা, আর এই বরাবর আসছে কত বি কস থিটা, আর এই বরাবর আসছে কত 2b sin থিটা। তাহলে এটাই হবে চৌম্বক ক্ষেত্রের পরিমাণ। দেখো এই দুটো ভেক্টর পরস্পরকে ক্যান্সেল করে, তাহলে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কেবলমাত্র অক্ষ বরাবরই কাজ করবে এবং তার ভ্যালু কত 2b sin থিটা। দুটোর জন্য 2b sin থিটা। কোন কোন দুটো? এ বি আর এ ড্যাশ বি ড্যাশ। ঠিক অপোজিটে অবস্থিত দুটো ক্ষুদ্র অংশের জন্য বি কস থিটা পরস্পর ক্যান্সেল হয়ে যাবে এবং অক্ষ বরাবর এর পরিমাণ আসবে কত 2b sin থিটা, জাস্ট দুটো অংশের জন্য। এই রকম ভাবে আমি যদি এখানে আর একটা পার্ট নিই, এখানটায় যদি একটা পার্ট নিই, এই একটা পার্ট নিলাম, এর উল্টো দিকে আর একটা পার্ট নিলাম, তার জন্য কি হবে? তার জন্য বি কস থিটা আসবে বোর্ডের এরকম, বোর্ডের বাইরের দিকে এরকম একটা বি কস থিটা আসবে, আবার বোর্ডের ভেতরের দিকে একটা বি কস থিটা আসবে। তারা পরস্পর ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এই বরাবর তখন কত আসবে? 4b sin থিটা। কেন? আগের ছিল 2b আর এই দুটোর নতুন এই দুটোর জন্য আসবে 2b, দ্যাট ইজ ইকুয়াল টু 4b sin থিটা। তাহলে এইভাবে আমরা এটা টোটালটার বৃত্তের জন্য, সমগ্র বৃত্তের জন্য আমরা কি লিখতে পারি? সমগ্র বৃত্তাকার পরিবাহীর জন্য সামেশন বি কস থিটা ইকুয়াল টু 0 হবে, অর ইন্টিগ্রেট অফ বি কস থিটা ইকুয়াল টু 0 হবে। অর্থাৎ এই ভ্যালুগুলো টোটালটাই 0, কেউ কাউকে মানে টোটাল অপোজিট সবাইকে ক্যান্সেল করে দিয়েছে। তাহলে পড়ে রইল কোথায়? তাহলে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র, কি আসবে? ক্যাপিটাল বি ইজ ইকুয়াল টু সামেশন বি সাইন থিটা। খেয়াল করে এক্ষেত্রে কিন্তু 2b sin থিটা হবে না, বি ইন্টিগ্রেট অফ বি সাইন থিটা, অর কি লিখতে পারি ইন্টিগ্রেট অফ বি সাইন থিটা। কেন হলো লক্ষ্য করো।
কেন হলো আবার বলছি, লক্ষ্য করো ব্যাপারটা, এখানে দুটোর জন্য, দুটো অপোজিটের জন্য টু বি সাইন থিটা, দুটো অপোজিটের জন্য টু বি সাইন থিটা, এরকম ভাবে ডিএল 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 যদি করে নিয়ে একটা বৃত্তাকার করি, তার জন্য কত আসছে ইন্টিগ্রেট অফ বি সাইন থিটা হয়ে গেল। এইবারে তো জায়গা নেই, একটু মুছছি এই জায়গাগুলো, ঠিক আছে। লক্ষ্য করো তাহলে চৌম্বক ক্ষেত্র ক্যাপিটাল বি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেট ইন্টিগ্রেট আচ্ছা এইখানটায় ভাই আমি একটু ভুল লিখে ফেলেছি, ভুলটা কিছুই নয়, আমি তো এখানে একটা ক্ষুদ্র অংশ ধরেছি আইডিয়াল ভেক্টর, তো আইডিয়াল ভেক্টরের জন্য এখানে ডিবি হবে, এই কিউ বিন্দুতে ডিবি হবে, ঠিক আছে, এটা ডিবি হবে। তাহলে এটা কত আসবে, ডিবি কস থিটা, ডিবি কস থিটা ক্যান্সেল হয়ে গেল, এখানে কত আসছে 2 ডিবি সাইন থিটা। এবার এই যে আগের যেটা করেছিলাম ভাই, এটা একটু ঠিক করে নিও, এটা হলো ডিবি সমান মিউ 0/4 পাই, এই যে ডিএল আছে, তাহলে ডিবি ইজ ইকুয়াল টু মিউ 0/4 পাই আইডিএল বাই ইউ স্কয়ার, ঠিক আছে। বাকি যা আছে তাই, সামেশন ডিবি কস থিটা ইন্টিগ্রেট অফ ডিবি কস থিটা ক্যান্সেল, আর পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র সামেশন ডিবি সাইন থিটা, এই হলো ব্যাপার। তাহলে বি বিন্দুতে কত আসবে, ইন্টিগ্রেট অফ ডিবি সাইন থিটা। এইবার লক্ষ্য করো ডিবির ভ্যালুটাকে বসিয়ে দেব ইন্টিগ্রেশনের মধ্যে, মিউ 0/4 পাই আইডিএল বাই ইউ স্কয়ার, এটা হলো ডিবি ইন্টু সাইন থিটা দিস, দেখে না। তাহলে কে কে বাইরে যাচ্ছে, কে কে বাইরে যাচ্ছে, লক্ষ্য করো মিউ 0/4 পাই আই বাই ইউ স্কয়ার তো বাইরে গেল, সাইন থিটাও বাইরে যাবে, প্রত্যেক কটার জন্য সাইন থিটা আসছে কিন্তু ভেবে দেখো, প্রত্যেক কটার জন্য এবি এবি ক্ষুদ্র অংশের জন্য ডিবি সাইন থিটা আসছে, আবার এ ড্যাশ বি ড্যাশ এর জন্য ডিবি সাইন থিটা আসবে, মানে সাইন থিটা কনস্ট্যান্ট। তাহলে সাইন থিটাটা ইন্টিগ্রেশনের বাইরে গেল, ইন্টিগ্রেশন অফ ডিএল, ওকে। তাহলে এইবার এগুলো মুছছি, লক্ষ্য করো that is equal to mu 0/4 pi I by, এবার একটা কথা বলি, অ্যাকচুয়ালি ইউ কিন্তু দেওয়া থাকবে না কোশ্চেনে, কি দেওয়া থাকবে, দেওয়া থাকবে কেন্দ্র থেকে x একক দূরে চৌম্বক ক্ষেত্রের পরিমাণ। আমরা কিন্তু ইচ্ছা করে ইউ একটা ধরে নিয়েছি, তাহলে আমাকে কি করতে হবে, ইউ গুলোকে সব এক্স এ কনভার্ট করতে হবে। তাহলে করছি কি দেখে নাও, এই যে ট্রায়াঙ্গেলটা, এই যে ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেল থেকে লেখা যায় ইউ স্কয়ার সমান আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার, এই ট্রায়াঙ্গেল থেকে এটাই লেখা যাচ্ছে। এখন এই যে সাইন থিটাটা আছে, এই সাইন থিটাটাকে আমরা চেঞ্জ করে নিই, সাইন থিটা মানে কি লেখা যায়, লম্ব বাই অতিভুজ, তাহলে আর বাই ইউ ইন্টু ইন্টিগ্রেট অফ ডিএল, ডিএল মানে কি লেখা যায়, ইন্টিগ্রেশন অফ ডিএল, এই ডিএল এর সামেশন করলে কি আসছে 2 পাই আর হলো, দ্যাট ইজ মিউ 0/4 পাই 2 পাই আই আর স্কয়ার বাই ইউ কিউব। এই ইউ কিউবের মানটা কোত্থেকে পাবো, এখান থেকেই পেয়ে যাব, ইউ ইজ ইকুয়াল টু আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার তার হোল টু দি পাওয়ার হাফ, তাহলে ইউ কিউব কত আসছে, আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2, ঠিক আছে। তাহলে ইনটু 2 পাই আর, তাহলে মিউ 0/4 পাই 2 পাই আই আর স্কয়ার বাই
আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। আচ্ছা, আমি এখানে একটু 2 পাই আই আর স্কোয়ার ইন্টু 2 পাই আর, এখান থেকে একটু দেখো তো ঠিকঠাক লিখেছি কিনা। মিউ 0/4 পাই 2 পাই, আচ্ছা এখান থেকে আই বাই ইউ স্কোয়ার আর বাই এটা 2 পাই আর, দ্যাট ইজ ইকুয়াল টু 2 পাই আই আর স্কোয়ার, সরি 2 পাই আই আর স্কোয়ার বাই ইউ কিউব। এই হলো সূত্রটা। তাহলে অক্ষের ওপর চৌম্বক ক্ষেত্রের পরিমাণ দাঁড়াচ্ছে এটা। এখন বৃত্তাকার পরিবাহীর পাক সংখ্যা n হলে, পরিবাহীর পাক সংখ্যা n হলে ক্যাপিটাল বি সমান কি ফর্মুলা, মিউ 0/4 পাই 2 পাই এন আই আর স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 হবে। এবং অভিমুখ কোন দিকে হবে, অভিমুখ হবে, তাহলে অভিমুখ আসবে পি এক্স বরাবর, মানে অক্ষ বরাবরই কাজ করবে, নয় অক্ষ বরাবর বাইরের দিকে আর নয় অক্ষ বরাবর ভেতরের দিকে। যদি ক্লক ওয়াইজে প্রবাহ মাপা যায় তাহলে অক্ষ বরাবর ভেতরের দিকে কাজ করবে, এই পজিশনে ভেতরের দিকে কাজ করবে। এখন তোমাদের বইতে করেছে কি, এই 2 পাই আর বলো, একটু পড়াচ্ছি, একটু পরে আসছে। আমি কি বললাম শুনেছো? b is equal to mu 0/4 পাই 2 পাই ni r স্কয়ার। হ্যাঁ, বইতে যেটা করেছে কি, বইতে করেছে মিউ 0/4 পাই, আর এই 2 পাই, এই 2 পাইয়ের সঙ্গে 4 পাইকে কেটে দিয়েছে। এটা কাটার দরকারও নেই, কেন বলতো, এইটার খুব সুন্দর একটা ভ্যালু আছে 10⁻⁻7। তাহলে 2 পাই ni আর স্কয়ার বাই আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2। এই হলো ক্যাপিটাল বি চৌম্বক ক্ষেত্রের পরিমাণ। এইভাবে আমরা পেয়ে যাব। ওকে, এইবার লক্ষ্য করো, আমরা এই যে সূত্রটা পেলাম, এখান থেকে আবার কেন্দ্রবিন্দু ও তে চৌম্বক ক্ষেত্রের মানও বার করা যায়। কেন্দ্রবিন্দু ও তে চৌম্বক ক্ষেত্রের মান বার করে দেওয়া যায়। কি করে বার করবে দেখে নাও। যখন কেন্দ্রের মধ্যে চৌম্বক ক্ষেত্রটাকে বার করতে যাচ্ছি, তাহলে এক্স এর ভ্যালু কত, x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 0। তাহলে কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের পরিমাণ, কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের পরিমাণ কি হবে, x ইকুয়াল টু 0। এই জায়গাটা যদি আমি বসাই তাহলে ক্যাপিটাল বি সমান মিউ 0/4 পাই 2 পাই ni আর স্কয়ার বাই, x তো 0 হয়ে গেছে, আর স্কয়ার এর হোল টু দি পাওয়ার 3/2। তাহলে ক্যাপিটাল বি সমান মিউ 0/4 পাই 2 পাই n i আর স্কয়ার, 2 পাই ni আর স্কয়ার ডিভাইডেড বাই আর কিউব, মিউ 0/4 পাই 2 পাই ni বাই আর। অর্থাৎ আগের দিনে যা প্রমাণটা করিয়েছি সেম প্রমাণ। আমরা এইটা যেটা শিখলাম এর ওপরেই আবার আমরা নতুন একটা জিনিস শিখি। লক্ষ্য করো, এইরকম ধরো তোমাদের একটা সারফেস আছে, এটা উলম্ব সারফেস, এর উপরে এখানে একটা বৃত্ত আছে, বৃত্তাকার পরিবাহী, বৃত্ত বলবো না, বৃত্তাকার পরিবাহী। এখান থেকে x1 দূরে
এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র যদি এখানে অ্যান্টি ক্লকওয়াইজ I1 প্রবাহ মাত্রা যায়, দূরত্বটা যদি x1 হয়, তাহলে এখানে চৌম্বক ক্ষেত্র কাজ করবে কেন্দ্র বহির্মুখী B1 সমান কি ফর্মুলা, μ0/4 2 পাই r1 স্কয়ার বাই μ0/4 পাই 2 পাই বাই কত আসছে ni 2 পাই ni বাই কত ni r1 স্কয়ার বাই r1 স্কয়ার প্লাস x1 স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2। এটাই তো ছিল অক্ষের ওপর। দেখে নাও μ0/4 পাই 2 পাই n নেই, nটা আমি এক পাক ধরেছি, μ0/4 পাই 2 পাই আর i r1 স্কয়ার প্লাস x1 স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2। ওকে, এই ব্যাসার্ধটা হলো, এটা হলো r1। এইবার লক্ষ্য করো এখান থেকে x2 একক দূরে এইখানটা আর একটা বৃত্ত আছে, এটা অনুভূমিক বৃত্ত। দেখে নাও এই ব্যাসার্ধটা কত, r2। এই ব্যাসার্ধটা হলো r2, অনুভূমিক তলের উপর আছে। এখানেও অ্যান্টি ক্লকের প্রভাব যাচ্ছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড কাজ করবে কোন দিকে, উপরের দিকে B2। কি ফর্মুলা, একই μ0/4 পাই 2 পাই n তো নেই I2 স্কয়ার μ0/4 পাই 2 পাই, সরি এটা হবে ফর্মুলাটা কি ছিল, B is equal to μ0/4 পাই 2 পাই ni r স্কয়ার বাই r স্কয়ার প্লাস x স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2। এটা ছিল তো, তাহলে এখানে থাকবে এটা বেস। তাহলে এখান থেকে r2 স্কয়ার বাই r2 স্কয়ার প্লাস x স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2 এটা হলো। এখান থেকে আমরা করব কি, এখান থেকে আমরা করব লব্ধি চৌম্বক ক্ষেত্র B বার করব। দেখবে তোমাদের এক্সারসাইজ বা উদাহরণ এখন করে দিয়েছে, এখান থেকে B টা বার করব। B সমান কত, √r B1 স্কয়ার প্লাস B2 স্কয়ার। এটাই হলো লব্ধি চৌম্বক ক্ষেত্র, ভ্যালুগুলো বসিয়ে দিলেই হয়ে যাবে। আর এই অ্যাঙ্গেলটা হলো অভিমুখ, tan phi ইজ ইকুয়াল টু কি লেখা যায়, লম্ব বাই ভূমি। লম্ব কত B2, ভূমি কত B1। তাহলে এখান থেকে আমরা tan phi পেয়ে যাব। তাহলে এইভাবে আমরা বৃত্তাকার পরিবাহীর জন্য যে কোনো জায়গায় যে কোনো অবস্থানে অক্ষের ওপর যে কোনো জায়গায় যে কোনো অবস্থানে চৌম্বক ক্ষেত্র বার করতে পারি। তাহলে আজকের এই পর্যন্ত থাক, আবার কালকের পার্ট 3 নতুন আবার জিনিস শেখাবো। ওকে, বাই।